হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন 10টা। আজ ঘুম থেকে উঠেছি তখন প্রায় 8:30 মতন বাজে। আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর, আকাশটা দেখেই বোঝা যাচ্ছে পুজো আসতে আর খুব বেশি দেরি নেই। বাইরের আকাশটা আজ একদম শরতের আকাশের মতন, পেঁজা তুলার মতন মেঘ চারিদিকে ঘোরাঘুরি করছে। আর আজকে এই সকালের আকাশটা দেখে মনটা একটু খারাপও হয়েছিল, কারণ পুজো তো সামনেই। তবে এবছর তো আর পুজোতে যেতে পারবো না, কিন্তু এরকম মেঘ দেখলে সত্যি পুজোর কথাও যেমন মনে পড়ে, তেমন বাড়ির কথাও মনে পড়ে। আরও জানেন তো, এই নিয়ে প্রায় 3 বছর হয়ে গেল আমার দেশের পুজো দেখা হয় না। দেশে থাকতে অবশ্য পুজো নিয়ে এতটাও মাথা ব্যথা ছিল না, তবে এদেশে আসার পর পুজোটাকে খুব বেশি মিস করি। আর প্রত্যেকবার পুজোতে মনে হয়, ইস, এবার যদি একটু বাড়ি যেতে পারতাম কতই না ভালো হতো। গত বছর যদিও আমরা দেশে গিয়েছিলাম, তবে সেই সময়টাতে তো আর পুজো পাইনি। তাই ভেবেছিলাম এবছর আমরা পুজোতে দেশে ফিরব, তবে এবছরও যাওয়া হলো না। দেখা যাক আগামী বছরগুলোতে কি হয়। সে যাই হোক, চলুন তাহলে এবার রান্নাঘরের দিকে যাই। ইদানিং সকালে জলখাবারটা আমি একটু ভারী খাওয়ার চেষ্টা করি। আর এই সময় যেহেতু প্রোটিন খাওয়াটা খুবই ভালো, তাই আমি চেষ্টা করি সকালে জলখাবারে কিছু না কিছু একটু প্রোটিন রাখার। গতকাল রাতে আমি একটু পনির বানিয়ে রেখেছিলাম, সেটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। আর এর মধ্যে সামান্য ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু ধনেপাতা দিয়েছি, ব্যাস। খুব বেশি কিছু দিইনি, আর এতেই মোটামুটি খেতে বেশ ভালোই লাগে। এই লোহার তাওয়াটা আমি কয়েকদিন আগে কিনেছিলাম। এটা যে এত ভালো, বিশেষ করে রুটি বানানো বা কোনো পরোটা বানানোর ক্ষেত্রে ভীষণ কাজে লাগে। আর এটাতেই আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছিলাম, তাতে এখন পরোটাটা ভেজে নেব। খুব বেশি বানাইনি, আমার একার জন্য সকালে ওই একটাই যথেষ্ট। আর এর সঙ্গে আমি কিছুটা দই নিয়ে নিয়েছি, ব্যাস। এটাই ছিল আমার আজকে সকালের জলখাবার। বাইরের আকাশটা যেহেতু আজকে খুব ভালো, তাই ভাবলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই সকালে জলখাবারটা সেরে ফেলি। আর এই যে দেখুন, আমাদের ব্যালকনির নতুন সদস্য একা একাই বাইরে বেরিয়ে গেছে, আর একা একাই ও বড় হচ্ছে। সে যাই হোক, চলুন তাহলে সকালে জলখাবার শেষ করে যাব দুপুরে রান্না করতে। আজ দুপুরে অনেক কিছু রান্না করার ইচ্ছে রয়েছে, তাই ভাবলাম প্রিপারেশনটা একটু আগে থেকেই শুরু করে দিই। আজকে আমার রান্নাঘরে সম্পূর্ণ একটা নতুন জিনিস রান্না করব, যেটা এই মুহূর্তে আমার কাছে নতুন, তবে এখানে সচরাচর পাওয়া যায়। সেটা হলো এই যে কচুরলতি। আগে একদিন বাংলাদেশের স্টোরে গিয়ে কচুরলতি দেখে আমার এত মন খারাপ হয়েছে। সেগুলো এতটাই সরু সরু ছিল, মনে হয়নি এগুলো খাওয়ার উপযোগী হবে। তবে এগুলো কিন্তু খাওয়ার উপযোগী, বেশ মোটা মোটা। আর এখানে তো কচুরলতি ফ্রোজেন হয়, আপনারা জানেনই। আর আমরা যেভাবে দেশে রান্না করতাম টাটকা কচুরলতি, আর কি বেশি করে রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়ে রান্না করতাম। ওতে কোনো মশলা অন্য কিছু দেওয়া লাগতো না, ওই কোনো ছোটো মাছ বা চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগতো। কিন্তু এখানে যেহেতু এগুলো ফ্রোজেন, তো এগুলো ওই রাঁধুনি আর রসুন দিয়ে খেতে একদমই ভালো লাগবে না। তো এগুলো আমি একটু মশলা দিয়েই চেষ্টা করব রান্না করার। আর এই দোকান থেকেই আমরা আবার ছোট চিংড়ি নিয়ে এসেছি, মানে কুচো ঠিক না, তার থেকে একটু বড় সাইজের, মানে যেগুলো বলে দেশি চিংড়ি। তো ওগুলো নিয়ে এসেছি শুধুমাত্র এই কচুলতিটা রান্না করব বলে। আর এটা তো আমার খুব ভালো লাগে খেতে। আজকে অনেক দিন পর বেশ সাইজ মতন পেয়ে ভালো লাগছে। তো চলুন ঝটপট রান্না শুরু করি, কথা না বলে। আজকে খুব বেশি মাছ রান্না করব না, শুধু একটু চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা রান্না করব। আর এর পাশাপাশি সকালে উঠে আবার একটু আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজ এটা দিয়ে তিতর ডাল করব। আর বাংলাদেশের স্টোর থেকে নিয়ে আসা যে দেশি চিংড়ি মাছগুলোর কথা এতক্ষণ আপনাদের বলছিলাম, এই যে দেখুন সেই মাছগুলো। মাছগুলো দেখে বেশ ভালোই ফ্রেশ মনে হচ্ছে। আর এগুলোর মাথা যেহেতু নেই, তাই মাছগুলো কাটারও খুব একটা বেশি ঝামেলা নেই। শুধুমাত্র এই বাটিতে আমি কয়েকটা মাছ নিয়ে নিলাম, পুরোটা রান্না করব না, কিছুটা আবার রেখে দিলাম। এরপর মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোতে আমি ওই লবণ আর হলুদটা মেখে রাখছি।
এই কচুরলতিগুলো যেহেতু ফ্রোজেন, তাই এগুলোকে আমি একটু গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি। আমরা দেশে যে কচুরলতিগুলো খাই, অনেককে দেখেছি সেগুলো একটু গরম জলে ভাপ দিয়ে নেয়। তবে আমার মাকে দেখেছি কচুরলতিটা খুব বেশি একটা ভাপ দিত না, তাই বলে যে খুব গলা চুলকাতো এমনটাও না। মা একটা কেমনভাবে যেন রান্না করতো যে কচুরলতিতে আমাদের কখনো গলাই ধরেনি। তবে এই কচুরলতিগুলো যেহেতু ফ্রোজেন, তাই আমি সরাসরি রান্না করার খুব একটা বেশি সাহস পেলাম না, তাই একটু ভাবলাম ভাপিয়েই নিই। আজকে চিংড়ি মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজিনি, একটু হালকাই ভেজেছি। আর ওদিকে আমার ডালটাও হয়ে এসেছে, তাই আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। উচ্ছেটা এখানে হয়ে গেছে, তাই ডালটা আমি এখন এর মধ্যেই ফোড়ন দিয়ে নেব। উচ্ছেগুলোকে একদিকে চাপিয়ে পাশে একটু জায়গা করে নিলাম, যাতে এখানেই আমি একবারে ফোড়নটা দিয়ে নিতে পারি। আর একটু তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর রাঁধুনি, ব্যাস এইটাই ফোড়ন দিচ্ছি। আর এর মধ্যে শুধু একটু আদা দিয়েছিলাম। এটাতেই না এই তিতর ডালটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। ফোড়ন দেওয়ার জন্য আমি সব কিছুই একবারে দিয়ে দিয়েছি। আর এই সব কিছুর সঙ্গে উচ্ছেটাকে একটু সামান্য ঘুরিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি ডালটা দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পর এই ডালটা আরেকটু আমি ফুটিয়ে নামিয়ে নেব। আর এই ডালটা হতেও খুব বেশি সময় লাগে না। আজকের রান্নাগুলো বলতে গেলে প্রায় নিরামিষ গোছেরই হচ্ছে, শুধু আমি সামান্য চিংড়ি মাছ ব্যবহার করেছি, তাও আবার একটা সবজিতে। আর আজ প্রায় 5 বছর পর আমি সয়াবিন রান্না করছি। আমেরিকাতে তো প্রথমবার রান্না করছি, এমনকি আমি দেশেও কত বছর যে সয়াবিন খাইনি তার কোনো হিসেব নেই। আর এত বছর যেহেতু সয়াবিন খাইনি, তাই এটার টেস্ট আমি প্রায় ভুলতে বসেছিলাম। খেতে যে ভালো লাগে না সেটা না, সয়াবিন খেতে আমার খুবই ভালো লাগে। তবে প্রায় 5 বছর আগে আমার থাইরয়েড ধরা পড়েছে। তারপরের থেকে এই সয়াবিন, বাঁধাকপি, ফুলকপি এগুলো আমি একটু কমই খাই, বা খাই না বললেই চলে। যদিও ফুলকপি বা বাঁধাকপিটা এখানে এসে আমি 2-1বার মতন খেয়েছি, তবে সয়াবিনটা আজ পর্যন্ত আমি এখানে আসার পর ঘরেই তুলিনি। আজই প্রথমবার খাচ্ছি। তবে খুব বেশি আমি খাই না, আর খাই না বলে যে আমার খেতে ইচ্ছা করে এমনটাও না। আমি যেহেতু সেই 5 বছর ধরে থাইরয়েডের ওষুধ খাচ্ছি, তাই মাঝে মধ্যে চাইলে এগুলো খাওয়া যায়। তবু আমি খাইনি কখনো। সেদিন ইন্ডিয়ান বাজারে গিয়ে আমার এই সয়াবিনটা দেখে মনে হলো একটু নিয়ে যাই, কত বছর হয়ে গেছে খাই না। তো ওই প্যাকেটটা অনেক দিনই ঘরে পড়েছিল, আজকে এটাকে বের করলাম। সে যাই হোক, এদিকে আমি লতির জন্য আবার মশলা বসিয়ে দিয়েছি। আর ওই যে আপনাদের বললাম যে লতিটা আজ যদি একটু মশলা দিয়ে রান্না না করি খুব একটা ভালো লাগবে না আমার মনে হলো। তাই প্রথমেই কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ, রসুন, টমেটো এক এক করে কিছু গুঁড়ো মশলা, মানে ওই যে রেগুলার যেগুলো আমরা ব্যবহার করে থাকি, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ব্যাস এই সব কিছু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে জল দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর যে কচুরলতিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ভেজে রাখা মাছগুলো একবারে দিয়ে দিলাম, ব্যাস। এটাতে আমি আর কিছুই দেব না, একটু নাড়াচাড়া করলে এটা রেডি হয়ে যাবে। আর এদিকে তেঁতুর ডালটাও সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নেব। সেই কত বছর আগে আমি শেষবারের মতন মায়ের হাতে রান্না সয়াবিন খেয়েছিলাম। তার স্বাদ যদিও আমি এখন ভুলতে বসেছি, তবে রান্নার ধরনটা আমার মায়ের এখনও মনে রয়েছে। আর আমি আজ ঠিক সেরকমভাবেই রান্না করছি। আরও জানেন তো, আমার এই প্রেগনেন্সির সুখবরটা আমি কিন্তু প্রথম দিকে আমার মাকেই জানাতে পারিনি। কারণ আপনারা তো জানেনই আমার মা দেশে একা থাকে। তখন যদিও একা ছিল, তবে এখন আর একা নেই, আমার দিদি এখন মায়ের সঙ্গে থাকে। আর এই ধরনের খবরগুলো যেহেতু প্রথম দিকে একটু সেন্সিটিভ হয়, সবাইকে তো জানানো যায় না। তবে মাকে অবশ্যই জানানো যায়, কিন্তু আমার মা যেহেতু একা রয়েছে ওখানে, মা আনন্দে এই খবরটা নিজের মধ্যে রাখতে পারবে না, মা সবাইকে জানিয়ে দেবে। আর এটা তো খুব স্বাভাবিক, একটা খুশির খবর সবার সঙ্গে শেয়ার করতে চাইবে, এমনটাই তো হওয়া উচিত। আর তখন যেহেতু একেবারে শুরুর দিকটা ছিল, তাই আমরা ভেবেছি মা জানতে পেরে যাওয়া মানে আশেপাশে সবাই জানতে পেরে যাবে। একটু ভয়ের তো কাজ করেই প্রথম দিকে, সেই জন্য সেই অবস্থাতে মাকে জানাতে পারিনি।
আর একই সঙ্গে আমার দিদি, আমার মামাবাড়ির লোকেরা, মানে এক কথায় বলতে গেলে যারা আমার শুভাকাঙ্ক্ষী বা আমার কাছের লোকেরা আছে, সবার সঙ্গে সবার কানেকশান রয়েছে। আমি যদি কোনো একজনকে বলে দিতাম, ঠিক আমার মায়ের কানে চলে আসতো আর আমার মা সবাইকে জানিয়ে দিত। সেই কারণে আমি এই খবরটা আমার মাকে প্রথম দিকে জানাতে পারিনি। আর এটা আমার সঙ্গে এই জীবনে প্রথমবারের মতন ঘটলো, কোনো একটা ভালো সুখবর আমি আমার মার সঙ্গে প্রথম অবস্থাতেই শেয়ার করতে পারিনি। প্রচুর ইচ্ছে থাকার সত্ত্বেও কীভাবে যে এই খবরটা আমি মায়ের কাছ থেকে আটকে রেখেছিলাম, এটা জেনেও আমার এই খবরটা শুনে আমার মা সবচেয়ে বেশি খুশি হবে। তবুও কিছু কিছু সিচুয়েশান এমন হয় যেখানে চাইলেও কিছু করা যায় না। তবে শেষমেশ যখন ওই 4 মাস নাগাদ পড়লো, তখন আমি এক এক করে সবাইকে জানিয়ে দিয়েছি। আর খুব স্বাভাবিকভাবেই তারা সবাই খুব খুশি হয়েছে। আর আমার না বলতে পারা এই জিনিসটাকে তারা খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করেছে। আমি যে তাদের বলিনি, তারা সেই মুহূর্তটাকে মনে রাখেনি। আমি যখন থেকে তাদের বলেছি, সেই মুহূর্তটাকে ধরে তারা আনন্দ করা শুরু করেছে। আরও একদিকে বলতে গেলে বেশ ভালোই হয়েছে, আমি যেহেতু একটু দেরি করে জানিয়েছি, তাই ওদের চোখে মুখে আনন্দটা আমি আরও দ্বিগুণ দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাগুলো প্রায় হয়ে এসেছে। আর ইদানিং আমি যেহেতু টাইমলি আমার খাওয়া দাওয়াটা শেষ করে ফেলার চেষ্টা করি, তাই ওই রান্না করার পর আমার টুকটাক যা কাজ ছিল সেগুলো সব সেরে ফেলেছি। আর এদিকে স্নান পুজো যেগুলো থাকে সেগুলোও সারা হয়ে গেছে, তাই খুব বেশি দেরি করব না, এখন ওই দুপুরের খাবারটা নিয়ে বসে পড়ব। আজকে দুপুরের জন্য এগুলোই রান্না করেছি। ওই আলু দিয়ে সয়াবিনের তরকারি, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, আর তার সঙ্গে ছিল তিতর ডাল। ব্যাস, এগুলোই আজ রান্না করেছি। আজকে একটু বেশি রান্না করে ফেলেছি। নর্মালি আমি ওই 1 বা 2 জিনিস রান্না করে থাকি, আজকে আমি একটু বেশিই রান্না করেছি। আর সঙ্গে একটু লেবু আর কাঁচা লঙ্কাও নিয়েছিলাম। ব্যাস, তো চলুন তাহলে দুপুরের খাবারটা নিয়ে এখন ঝটপট বসে পড়ি। আর এদিকে খাবার খাওয়া শেষ করে এক এক করে বাড়ির সবাইকে ফোন করা শুরু করেছিলাম এই খবরটা জানানোর জন্য। তো প্রথম ফোনটাই আমি আমার মাকে করেছিলাম, আর মা তো শুনে খুব খুশি হয়েছিল, যেটা হয়তো আমার মাকে দেখে আপনারা বুঝতেই পারছেন। শুধু আমার মাই নয়, হয়তো প্রত্যেকের মাই ঠিক এতটাই খুশি হয়। আমার আগের ভ্লগে একজন দিদিভাই কমেন্ট করেছিলেন যে তোমার বাড়ির লোকের রিয়াকশান, তোমার শ্বশুরবাড়ির রিয়াকশানটা কেমন হয় এটা জানানোর পর সেটা একবার জানিও। আর আমি যেহেতু সেভাবে কোনো প্ল্যানিং করে তখন কাউকে জানাইনি, তাই আমার কাছে ওদের রিয়াকশান সেরকম ধরনের নেই। তবে তারা খুব খুশি হয়েছে, এই রিয়াকশানটুকুই আমার কাছে রয়েছে। আমার বাড়ির লোকজনকে তো আমি জানিয়েছিলাম, আর আমার শ্বশুরবাড়ির লোকজনকে জানানোর দায়িত্ব দিয়েছিলাম আমার হাজব্যান্ডের ওপরে। আমার শাশুড়ি মা শ্বশুরমশাই যেহেতু বয়স্ক মানুষ, খুব বেশি রাত জাগতে পারে না, তাই আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি যখনই ফোন করবে অবশ্যই ভিডিও কলিংয়ে তাদের রিয়াকশানটা নিও। কিন্তু আমার হাজব্যান্ড এতটাই এক্সাইটেড ছিল, সে কাজের মাঝখানে ফোন করেছিল মামুনিয়ার বাবাকে, তাই সে ভিডিও কলটা করতে পারেনি, ওই এমনি ফোনে জানিয়ে দিয়েছে। তাই জন্য আমি তাদের রিয়াকশানটা কিছুই নিতে পারিনি। তবুও তারা শুনে পরে অনেক খুশি হয়েছে আর আমাদের দুজনকেই অনেক আশীর্বাদ করেছে। আর তাছাড়াও আমাদের এখানে সময়ের সঙ্গে যেহেতু দেশের সময়ের অনেকটাই পার্থক্য, আমার মাকে তো আমি অনেকটা রাত অবধি জাগিয়ে রাখতে পারি, কিন্তু তাদের তো পারি না, তারা যেহেতু অনেকটাই বয়স্ক মানুষ। তাদের রিয়াকশানটা আমি নিতে পারিনি, তার জন্য তো আমার ভীষণ আফসোস রয়ে গেল। যদি সবার রিয়াকশান একসঙ্গে দেখাতে পারতাম তাহলে হয়তো অনেকটাই ভালো লাগতো। আর এটা তো আমার দিদি, আপনারা হয়তো কম বেশি সবাই চেনেন। ও সেই মুহূর্তে তখন দুবাইতে ছিল, তবে এখনও বাড়িতে রয়েছে মায়ের সঙ্গে। তখন যদিও মায়ের সঙ্গে থাকতো, তবুও আমি খবরটা তখন জানাতে পারতাম। আর ইনি তো আমার দিদা। আপনারা যারা আমার পুরনো দিনের ভ্লগগুলো দেখেছেন তারা হয়তো আমার দিদাকে কম বেশি চেনেন। বলো মেয়ে হবে? আমার দুটো মেয়ে। আমার দুটো মেয়ে, শিলা একটা, হ্যাঁ, আর একটা কি নাম? আমার মেয়ে, তাই তো? লীলা। আমার শিলা আর লীলা, হ্যাঁ। আমার দুটো মেয়ে হবে। হ্যাঁ,
খুশি? একজন তো খুশি না মনে হচ্ছে। আমি খুশি না, to be honest। আমি খুশি, আমাকে যেন দিদি বলে, এই বেবি লিসেন টু মি, ইউ উইল কল মি উইথ মাই নেম, ওকে, বাই মাই নেম, ওকে। আর এই দুজনকেও হয়তো আপনারা আমার আগের ভ্লগে দেখেছেন। এই দুজন হলো আমার মামার মেয়ে, আমার ছোট বোন আর আমার দিদি। ওরাও দুজন ভীষণ খুশি হয়েছিল এটা জানার পর। তো এভাবেই আমি এক এক করে সবাইকে খুশির খবরটা জানিয়েছিলাম। তো যাই হোক, চলুন আজকের ভ্লগটা আর খুব বেশি বড় করব না, এখানেই শেষ করছি আজকের ভ্লগটা। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।